হরফ পরিচিতি। গত পাঠে আমরা শুরুতে হরফ পড়েছিলাম মাখরাজের সিস্টেমে, অর্থাৎ মাখরাজের পদ্ধতিতে যে হরফগুলো আগে আসে সেই হরফগুলো আমরা আগে পড়েছিলাম, হামজা, হা। তো আজকে আমরা এর পরবর্তী যে হরফগুলো আছে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এর পরবর্তী যে হরফগুলো আছে, আরবিতে বেশ কয়েকটি হরফ একটু কঠিন উচ্চারণ করতে। সেগুলো হরফের মধ্য থেকে হচ্ছে যে আজকে যেগুলো পড়ানো হবে, এই হরফগুলো হচ্ছে তেমনই কিছু হরফ যেগুলো উচ্চারণ করা একটু কঠিন, যেগুলো উচ্চারণ করতে আহ একটু শক্তি দিতে হয়, বা যেটাই বলেন না কেন শক্ত করে উচ্চারণ করতে হয়। এমন কিছু হরফ হলো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আজকে 4টি হরফ পড়ানো হবে। নাম্বার 1 হলো আইন, নাম্বার 2 হা, নাম্বার 3 গইন, নাম্বার 4 খ। তো এটা সম্পর্কে আগে একটু আলোচনা করে নেই, এরপরে আমরা উচ্চারণে যাব ইনশাল্লাহ। তো আপনারা খেয়াল করে দেখেন যে আর বাংলাতে যে অক্ষরটা লিখতে, যে যে হরফটা লিখতে, আরবির যে হরফটা লিখতে বাংলাতে একাধিক হরফের প্রয়োজন পড়ে, সেটাতে একটু টান হয়, সেটাতে একটু টান হয়। যেমন আইন, এটা উচ্চারণ করতে দেখেন সরেয়া, বাংলা উচ্চারণে সরেয়া, স্বর আ, রসই এবং দন্ত ন, এই তিনটা বাংলা যে সব হরফ আছে, বাংলা তিনটা হরফ মিলে আরবি একটা হরফ উচ্চারণ হয়েছে আইন। তো আরবিতেও কিন্তু তিনটা অক্ষর লেগেছে, আপনারা যদি গভীর দৃষ্টি দেখেন তাহলে সেখানে দেখবেন আইন, ইয়া এবং নুন। আইন, ইয়া এবং নুন তিনটা মিলে উচ্চারণ হয়েছে আইন। তো এটা একটা মূলনীতি। এটা শুধু এই ক্ষেত্রে না, যতগুলো হরফ আছে আমাদের আরবি সমস্ত হরফ উচ্চারণের ক্ষেত্রে আপনারা এই মূলনীতিটা মনে রাখবেন, যে যেই হরফটা উচ্চারণ করতে একাধিক, বাংলা দিয়ে মনে রাখতে পারেন যে একাধিক বাংলা হরফের প্রয়োজন হয়, সেটাতে 3 আলিফের মতো টানতে হয় আইন। আর যেটাতে একা- একাধিক হরফ লাগে না, সেটা 3 আলিফ টান হবে না, সর্বোচ্চ 1 আলিফ টান হবে। যেমন হা, পরেরটা দেখেন, যেমন হা, এই যে পরেরটা যেমন হা। আচ্ছা, আচ্ছা, আমরা মূল উচ্চারণের সামনে আসবো। এরপরে দেখেন গাইন। গাইন এখানেও দেখেন গ, রসই, দন্ত ন, তিনটা অক্ষর লেগেছে উচ্চারণে, এই জন্য এটাতে টান হবে উচ্চারণ করতে, গাইন। আমরা অনেকে বলি আইন গাইন, এটা সঠিক উচ্চারণ না। সঠিক উচ্চারণ হচ্ছে গাইন। এরপরে দেখেন খ, এখানে একটা অক্ষর লেগেছে, এই জন্য এখানে 3 আলিফ টান হবে না, বরং 1 আলিফ টান হবে। আচ্ছা, এই কথাটা হুবহু পরের লাইনে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে আইন উচ্চারণ করতে 4 আলিফ টানতে হবে, উপরে হেডিং দেওয়া আছে টানের পরিমাণ, উপরে হেডিং দেওয়া আছে টানের পরিমাণ। তো আইনটা উচ্চারণ করতে হবে 4 আলিফ, হা উচ্চারণ করতে হবে 1 আলিফ, গইন উচ্চারণ করতে হবে 4 আলিফ, খ উচ্চারণ করতে হবে 1 আলিফ। তো এখানে মূলনীতিটা মনে রাখা, যে একাধিক হরফ যদি ব্যবহৃত হয় কোনো হরফ উচ্চারণের ক্ষেত্রে, সেখানে 3 আলিফ বা 4 আলিফ টানতে হয়। আর যদি একটা অক্ষর লাগে তাহলে সেখানে 1 আলিফ টানতে হয়। এভাবে আমরা উচ্চারণ করব একদম শুরু থেকে। আলিফ, এরপরে বা যেমন আছে, সেভাবে আমরা উচ্চারণ করব। তো আচ্ছা, এগুলো আজকে, জি, মেয়াদ সামনে, আছে, ওগুলোর প্রত্যেকটার গায়ে ডেট লেখা আছে, 1 মাস পার হয়ে গেলে ফেলাই দিয়ে কয়েকটা ফেলাই দিতে হবে। আচ্ছা, সামনে যে আহ, আমরা সামনে যাব, সামনে বাড়ার আগে আমরা আরবি হরফগুলো একটু উচ্চারণ করে নিই। এখানে উচ্চারণটা মাখরাজ সহকারে সামনে শেখানো হবে। তো যেহেতু এখানে হরফটা চলে আসছে, আমরা এখানে একটু মস্ক করে নিই। আমরা সকলেই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলেই গলার আসসালামু একেবারে আলাইকুম। শেষ, যেটা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম হুজুর, আসসালাম। বিগত ক্লাসের কি পড়া নেওয়া হয়েছে? প্রথম ক্লাসের প্রথম পাঠের পিডিএফ এর? আলোচনা করা হয়েছে আর কি বিগত পাঠের পিডিএফ নিয়ে একটু। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হ্যাঁ। এখানে দ্বিতীয় পাঠের যে হরফ পরিচিতি অংশ, এখানে শুধু হরফটাকে চেনাবেন এবং বিভিন্ন রূপকে চেনাবেন। হুম। হরফ পরিচিতি অংশ এখানে চর্চার জায়গাটা হলো মাখরাজে দেখিয়ে দেখে, তো ওই জায়গাটায় চর্চা হবে ইনশাআল্লাহ।
মাখরাজ জি এবং এই কি বলে এটার নাম, সিফাতের জায়গাতে আলোচনার সময়। তো এই জায়গাটায় মৌলিক যে কাজ, হরফের পরিচয়ের যে জায়গাটা, এখানে হলো হরফের চেহারাটা এবং এই হরফটা আর কি কি রূপে, যেমন বিভিন্ন রূপ আলোচনা আছে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে শিক্ষার্থীদের দেমাগে যেন বসে যায়। এরপরে জি জি মাখরাজ এবং অবশ্যই, হ্যাঁ। সিফাতের আলোচনার জায়গায় আপনি হরফের উচ্চারণটাকে বিশুদ্ধ করার প্রক্রিয়া হাতে নেবেন এবং হুম শেষের যে তাসবিহ অনুশীলন অংশটা আছে, এই জায়গায় হুম, সবচেয়ে বেশি সময় দিবেন। জি আর আপনাদের ওস্তাদ কেন অনুপস্থিত আজকে, ওনাদের ওস্তাদ এটা একটু জানাই দিয়েন। হুম, বলছি শুরুতে বলা হয়েছে আর কি। জি আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আচ্ছা আলাইকুম। আমরা যেটা বলছিলাম যে এখানে আরবি হরফগুলো আমরা একটু চিনবো এবং উচ্চারণ করব। তবে মৌলিকভাবে আমরা শিখবো মূল জায়গা থেকে, সামনে মাখরাজের আলোচনা আছে সেখানে গিয়ে। তো আমরা একটু উচ্চারণ করি। আইন, আইন আইন আইন। আইন আচ্ছা, এরপরেরটায় আসি। আমরা সামনে আরো অনুশীলন করবো ইনশাল্লাহ। এখানে শুধু একটু পরিচয় পরিচয় হয়ে নিই। হা, হা হা, হা আ হা হা হা, হা হা আচ্ছা মাশাআল্লাহ। আ এরপরে গইন, ওয়াইন ওয়াইন গইন, ওয়াইন গইন। ওয়াইন ওয়াইন এরপরে আসি ক, খ খ খ, খ আচ্ছা মাশাআল্লাহ। আমরা একটু পরে এটা নিয়ে চর্চা করব। এখানে শুধু পরিচয় হওয়ার জন্য একটু করে উচ্চারণ করলাম। এখন আমরা হুজুর ডান একটা দিকে। কোশ্চেন আছে, একটা কোশ্চেন করি। আচ্ছা জি, আহ, বলেন। সেটা হচ্ছে কি, এখন যে হাটা পড়াচ্ছেন আর আগের দিন যে হাটা পড়ালেন প্রথম পাঠে, এই জি। দুইটা হায়ের মধ্যে আসলে পার্থক্যটা কি? উচ্চারণগত নাকি এটা কি লিখিত রূপের জন্য হচ্ছে কি পার্থক্যটা? না, উচ্চারণেও পার্থক্য আছে এবং ব্যবহারের ক্ষেত্রেও পার্থক্য আছে আর কি। আম, যেমন উচ্চারণের ক্ষেত্রে সামনে আসতেছি আমরা। মাখরাজের আলোচনা যখন আসবে আমি সেখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ব্যবহারের ক্ষেত্রেও যে অর্থগত পরিবর্তন আছে, মানে অর্থের দিক থেকেও পরিবর্তন আছে, এবং আকারের দিক থেকে মানে চেহারার দিক থেকেও পরিবর্তন আছে, আবার উচ্চারণের দিক থেকেও ভিন্নতা আছে উভয়টার মাঝে আর কি। হ্যাঁ, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ একটু পরে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, বিভিন্ন রূপ, এই দেখেন আমরা এখানে খেয়াল করি একটু, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটা বুঝতে পারলে কোরআনে কারিমের অনেক জায়গায় আমাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ আইন, প্রথম শব্দটা হচ্ছে আইন। এই আইন যদি একা একই আসে, মানে কারোর সঙ্গে আসে না, একা একই আসছে সে, তাহলে তার রূপটা হবে এমন। আইন, তার আগে পরে কেউ নেই, সে একাই, তাহলে তার রূপটা হবে এমন। আচ্ছা, আইন আসছে, তবে আইনের সাথে আরো কেউ আছে, কিন্তু পরে আছে, আগে নেই। আইনের পরে কেউ আছে, তাহলে আইনের রূপটা হবে এমন। এখানে যদি আহ কোনো হরফের সাথে আরেকটি হরফ যুক্ত হয়, সেখানে তার মাথা, অর্থাৎ প্রত্যেকটা হরফের মাথা আছে, সেই মাথা দেখে তাকে চিনতে হয়, তার মাথা দেখে তাকে তার পরিচয় লাভ করতে হয়। তো আইনের পরে যদি কোনো হরফ আসে, খেয়াল করেন, আইনের পরে যদি কোনো হরফ আসে, আইনের শুরুতে নাই কিন্তু আইনের পরে আছে, তাহলে আইনের মাথাটা এইভাবে আসবে। এই যে আমি গোল মার্ক করে দিয়েছি, মাঝখানে যেটা দেখা যাচ্ছে এভাবে আসবে। আচ্ছা, আইন যদি মাঝখানে আসে, অর্থাৎ আইনের আগেও কেউ আছে, আইনের পরেও কেউ আছে, তো সেক্ষেত্রে আইনের চেহারাটা বা আকৃতিটা হবে এই ধরনের। কোরআনে কারীমের যে কোনো জায়গায় আপনি খেয়াল করবেন, যদি আইনের সামনেও কোনো একটা হরফ থাকে, পিছনেও থাকে, তাহলে মাঝখানে যদি আইন আসে, আইনের চেহারাটা হবে এই ধরনের। আচ্ছা, আইনের 4 নম্বর সূরত, যদি আইন এর শুরুতে কোনো অক্ষর আছে কিন্তু পরে তার কোনো অক্ষর নাই, সেক্ষেত্রে আইন এরকম হবে, আইনের চেহারা। তাহলে আইন নিয়ে আমরা 4টা সূরত পড়লাম, 4টা পদ্ধতি। যদি একা একই আসে, তাহলে আইন আসবে এভাবে।
যদি আইনের শুরুতে কেউ না থাকে, পরে কেউ থাকে, তাহলে আইনের চেহারা বা আকৃতি হবে এমন। যদি মাঝখানে থাকে সে, অর্থাৎ তার সামনেও কোনো হরফ আছে, পিছনেও কোনো হরফ আছে, তাহলে তার আকৃতিটা হবে এরকম। আর যদি শুধু শেষে আসে, অর্থাৎ তার শুরুতে কেউ আছে, পরে কেউ নেই, তাহলে তার আকৃতিটা হবে এই ধরনের। আচ্ছা, এটা গেল আইনের ক্ষেত্রে। হা, গাইন, খ সবগুলোর ক্ষেত্রেই একই রকম আলোচনা আসবে, অর্থাৎ 4টা পদ্ধতি। যদি হা একা একই আসে তাহলে এরকম। আর যদি হা শুরুতে আসে, হা এর আগে কেউ নাই, হা এর পরে আছে, তাহলে হবে এরকম। হা মাঝখানে এসেছে, তার আকৃতি হবে এমন। হা শেষে এসেছে, তার আকৃতি হবে এমন। গইন, এটার ক্ষেত্রে বাড়তি কোনো আলোচনার প্রয়োজন হয় না, কারণ আইন আর গাইন একই, শুধু উপরে ফোঁটাটা পরিবর্তন বা নোক্তা যেটাকে বলি আমরা, এটা শুধু পরিবর্তন। এই জন্য একই সুরত, আইনের যে পদ্ধতি গাইনেরও একই পদ্ধতি। খ, এটা একই অবস্থা, হায়ের যে অবস্থা খয়ের একই অবস্থা, পার্থক্য শুধু নোক্তার। যেমন এটা যদি শুরুতে আসে একা একই আসে তাহলে এরকম, আর যদি সে শুরুতে আসে তার আগে কেউ না থাকে এরকম, যদি মাঝখানে আসে তাহলে এরকম, আর যদি শেষে আসে তাহলে এরকম। আচ্ছা, আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। এই যে আমরা অধ্যায়টা এখানে পড়লাম, এই অধ্যায়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা আমরা জিজ্ঞাসা করতে পারি ইনশাআল্লাহ। জি, আমি নাজিম বলছি। জি হুজুর, আচ্ছা, একজন ভালো, একজন করে বলবো ইনশাআল্লাহ। জি। জি নাজিম বলছি। জি। ধন্যবাদ, আসলে আপনি খুবই সুন্দর করে এই জিনিসটা ক্লারিফাই করে দিচ্ছেন। আমি জাস্ট থ্যাঙ্কস দেওয়ার জন্য আর ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলছি। আমি কোরআন শরীফ আহ, খুব ছোটবেলায় শিখেছি, কিন্তু কোরআন শরীফ মানে উচ্চারণ করে পড়াটা শেখার পরেই আসলে আর প্র্যাকটিস করা হয় না, বিধায় আমি ভুলে গেছি। পরে আবার শেখার চেষ্টা করেছি নিজে নিজে, বাট অক্ষরগুলোর যে বিবর্তন, বা যে বিবর্তন বলাটা ঠিক হবে না, বিভিন্ন রূপ, এই হ্যাঁ, রূপগুলো জি। ঘন্টা ধরে ধরে শেখানোর মানে আমার মনে হয় এর আগেও হুজুরের কাছে শিখেছি, কিন্তু এই যে চারটার যে বিভিন্ন রূপ এবং চারটার কেন কোন রূপ হচ্ছে, এটাই আসলে বড় একটা মানে না বোঝা বা পড়তে মানে না পড়তে পারার একটা বড় কারণ ছিল। তো জি, 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 আরো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসলে কল করেছি। জি। থ্যাংক ইউ। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আমি ইকবাল বলছিলাম। জি, আমার এখানে প্রশ্ন হচ্ছে দুইটা আর কি, এই যে 4 আলিফ বা 1 আলিফ বা 2 আলিফ, এটা জি, একটা কনফিউশন তৈরি হয়। আর একটা জি। হচ্ছে এই যে যে আমরা আইন শুরুতে আসলে, মাঝখানে আসলে এবং এই যে শেষে আসলে, এটা যদি আমাদের একটু লিখে দেখান আর কি, তাহলে আমরা একটু চিহ্নগুলো একটু লেখা শিখলাম বা একটু দেখলাম আর কি, এই দুটো জিনিস। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমি একটু করছি, খেয়াল করেন আপনারা। যেমন দেখেন, আমরা কোরআন কারিমে সূরা ফাতিহাতে পড়ছি গয়রিল, এখানে আইন গয়ন উভয়টা চলে আসবে আর কি উচ্চারণে, আপনারা খেয়াল করেন। গয়রিল মাগদুবি আমরা পড়ছি কিনা? আচ্ছা, মানে খেয়াল করেন, এখানে দেখেন আমি করতেছি, এটা হলো গয়ন, এটা হলো তো খেয়াল করেন, গয়ন এখানে শুরুতে এসেছে, গয়ন এখানে শুরুতে আসছে, গয়, গয়ন শুরুতে এসেছে, মাঝখানে হলো, তারপরে আছে, আছে, যাই হোক। তো এটার যে রূপ খেয়াল করেন, অর্থাৎ গয়ন শুরুতে এসেছে, তারপরে কোনো হরফ আছে, তার আগে কোনো হরফ নাই। এই যে এই সুরটা দেখেন, আমি যেটা লিখেছি এখানে ওই অবস্থায় আর কি। আচ্ছা, এরপরে এটা গেল হলো শুরুতে আসছে, তারপরে হরফ আছে, তার আগে কেউ নাই, কিন্তু সে মাঝখানে আসছে। মাগদুবি, মাগদুবি সূরা ফাতিহার মধ্যে আমরা পড়বো মাগদুবি, মিম, গইন, এরপরে হলো বদ, মিম, গইন, এই যে দেখেন এটা হলো গইন। তো এই যেটা হলো গইন, তো গইন আসছে কোথায়? মাঝখানে, মাঝখানে আসার কারণে তার আকৃতিটা হয়েছে এমন, হুবহু এমন। তো এইভাবে আহ আচ্ছা, বিষয়গুলো যেহেতু জরুরি এবং প্রয়োজনীয়, আমরা এটা ক্লাস শেষ করে, মূল ক্লাস শেষ করে এটা আরো অনুশীলন করবো ইনশাল্লাহ। আশা করি মানে আপনারা যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন, এই দৃশ্যটা একটু সামনে রাখবেন আর কি। যেমন সূরা ফাতিহায় আপনি তেলাওয়াত যখন করবেন, আপনি খেয়াল করে দেখবেন ওখানে অনেকগুলো আছে, গায়রিল মাগদুবি আলাইহিম, এই যে আলাইহিম, সেখানে আইন শুরুতে আসছে, মাগদুবির ওখানে আইন আপনার মাঝখানে এসেছে। হ্যাঁ,
এ ধরনের একটু চর্চা করলে দেখবেন বিষয়গুলো আপনার কাছে সহজ লাগবে। আর আমরা ক্লাস শেষ করে এটা নিয়ে আরো চর্চা করবো হুজুর ইনশাল্লাহ। আসলে হুজুর একটা জিনিস একটু কনফিউশন হয়েছে, সেটা হচ্ছে আপনি উচ্চারণ করলেন গয়রিল, কিন্তু আপনি মার্কিং হুম। করলেন আইনে। এটা কি ঠিক আছে কিনা? না না, ওই যে বললাম যে আইন গাইন মানে আকৃতিটা এমন একই আর কি। মাকদুরে। হ্যাঁ, আপনি গয়রিল বললেন, কিন্তু আপনি আমাদেরকে ওই যে মার্কিংটা দেখাইলেন আইনে। এটা কি কোনো স্লিপ অফ পেন কিনা, এটা আর কি? না, আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো যে তো আইন বুঝি গাইন, নাই। আইন গাইন আকৃতি একই, শুধু পার্থক্যটা হলো নোক্তায়। মানে আইন গাইনের যে চেহারা বা আকৃতি এটা কিন্তু একই। যেমন দেখেন আইন যেরকম, গাইন একই রকম, শুধু পার্থক্যটা কোথায়? লাইনের উপরে একটা নোক্তা আছে, আইনে নোক্তা নাই। এবং এরা যে মাঝখানে আসবে, শেষে আসবে, শুরুতে আসবে, এগুলোর আকৃতি একই রকম। এই জন্য আমি মার্কটা গাইনে না করে আইন এটা ঠিক আইনে আছে। করেছি, সেই আর জি, কি। এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি উপরে গয়রিলের উপরে মার্কিং করলেন কেন? এটা এটা কি ভুল? আমার ভুল হচ্ছে কিনা বুঝি। না না, ঠিক আছে, ওটা গাইনে মার্কিং করলে বোঝাটা সহজ হতো আর কি, কিন্তু জি আমি জি অন্য উদ্দেশ্যকে সামনে রেখে রেখে আইনে করছি আর কি। হুজুর, আচ্ছা। উচ্চারণের বিষয়ে একটু জানতে চাই। আপনি বলেছেন যে এখানে চার আলিফ হবে, জি। তো সেটা উচ্চারণটা যেমন আইনের ক্ষেত্রে আইন, এই ধরনের বিষয়, এটা একটু আমাকে ক্লারিফাই করবেন আমাদের। পাশাপাশি একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় জিনিসটা একটু উচ্চারণের বিষয়টা একটু ক্লিয়ার হয় আর কি। এই আচ্ছা, চার আলিফ আমরা, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা সাধারণত যারা এখানে আসছি মোটামুটি তো সবাই পড়ছি আমরা মদ, যে মদ্যের তবাই বলে, আমরা এটা তো মনে হয় পড়ছি না, মোটামুটি জানা আছে। আহ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এটা আমরা পড়বো সামনে আর কি। মানে যেহেতু জানতে চাইলেন এই জন্য বলছি আর কি। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া। আচ্ছা, আরেকটা আছে হলো আপনার মদ্দে লিন যেটাকে বলে, জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাকে মদ্দে লিন বলে। এখানে এক আলিফ টানতে হয়। কিন্তু যদি এই জায়গায় অক্ফ করা হয়, এই জায়গায় যদি থামা হয়, তাহলে সে জায়গায় তিন আলিফ টানতে হয়। যদি এই জায়গায় থামা হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হয়। তো এখন আমরা খেয়াল করি, আইন যখন আমরা উচ্চারণ করছি, আপনারা দেখেন আইন যদি আরবিতে লেখা হয় তাহলে তার রূপটা হয় এই যে আইন, এই যে ইয়া, এই যে নুন, এটা হলো ইয়া। তাহলে আইনে জবর, ইয়াতে সাকিন, নুনেও সাকিন। তো আইনে জবর, জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাকে বলে মদ্দে লিন, এক আলিফ টানতে হয়। কিন্তু এটাতে যদি থামা হয়, অর্থাৎ এটা শেষে যদি অক্ফ করা হয়, তাহলে সেখানে টানতে হয় তিন আলিফ টানতে হয়। আইন, এটা আরবি একটা কায়দা আর কি, সামনে আমরা পড়বো। তো এই ধরনের মদ যেখানে হবে, অর্থাৎ যে অক্ষরটা উচ্চারণ করতে এই ধরনের তিনটা হরফের প্রয়োজন হবে, সেখানে তিন আলিফ বা চার আলিফ পরিমাণ টেনে ওই হরফটাকে উচ্চারণ করতে হবে। এটা হলো ওই হরফ উচ্চারণ করার সঠিক নিয়ম। আচ্ছা, কিন্তু যে কোনো জায়গায় যদি তিনের অধিক হরফ লাগে বা তিনটা হরফ লাগে তাহলে কিন্তু টানতে হয় না। যেমন আলিফ, আপনারা খেয়াল করে দেখেন আলিফ, এটা লিখতেও কিন্তু তিনটা অক্ষরের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এবং আলিফ লাগতেছে, লাম লাগতেছে, ফা লাগতেছে আরবিতে। আবার বাংলাতে সরা আ, ল হিশিকার এবং ফ লাগতেছে, তারপরে কিন্তু আমরা সেখানে টানতেছি না কেন? কারণ আরবিতে সেখানে কোনো মদ হয়নি, এই জন্য সেখানে টানা হয়নি আলিফ উচ্চারণের ক্ষেত্রে। কিন্তু আইন, গইন, এগুলো উচ্চারণের ক্ষেত্রে সেখানে মদ হয়েছে, এই জন্য এখানে তিন আলিফ পরিমাণ বা চার আলিফ পরিমাণ টেনে হরফটাকে উচ্চারণ করা, এটা হচ্ছে ওই হরফের সঠিক উচ্চারণ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে আর কথা না বাড়াই, হুজুর, আমার যেহেতু একটা সময়। প্রশ্ন ছিল হুজুর। বিভিন্ন জি রূপে আইসা আইনের যেমন প্রথমে থাকলে জি মানে অর্ধেক রূপটা, প্রথম রূপটা আসে, এটা ক্লিয়ার আছে। জি। পরে থাকলে মোটামুটি পুরাটাই আসে, বাট মাঝেরটা মনে রাখার জন্য কোনো এরকম বোঝার উপায় আছে কিনা যে মাঝে থাকলে এরকম হবে? যেমন আমি প্রথমে এবং শেষেরটা ক্লিয়ার, মানে জি আইনের জি। শুরু থেকে, বাট মাঝেরটা কিভাবে মনে রাখা যায়, এরকম কোন টেকনিক আছে কিনা? আচ্ছা, টেকনিক হলো যে এটার মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। আপনি খেয়াল করেন,
এই মাঝখানে কিন্তু আরো হরফ আসে, যেমন ফা আসে, ফা। এই ফায়ের মাথাও কিন্তু কি হয়, গোল হবে। ফা যে আছে, জি ফা কফ কাপ, ফায়ের মাথাও গোল হবে। তো ফায়ের মাঝখানে একটা ছিদ্র থাকবে বা গোল চিহ্ন থাকবে। ইয়েস তো আর এই আইন এবং গাইনের মাঝখানে কোনো ফাঁকা চিহ্ন থাকবে না। এটা দুই বাট পাশে বুলসআই। একটু, হ্যাঁ, দুই পাশে একটু মাথা বের করা থাকতে পারে, বাকি মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এটা হলো এই আইন গাইন চেনার একটা পদ্ধতি আর কি। হায়ের আচ্ছা, ক্ষেত্রে ঠিক হা আছে। মাঝখানে থাকলে হ্যাঁ, হায়ের বিষয়টা সহজ, হা চেনা সহজ। এই যে হায়ের যে মাথাটা আছে, এই মাথা দেখলে আপনি চিনতে পারবেন। দেখেন মাথা একই রকম, এটা পরিবর্তন হয়নি আর কি। প্রথম মাঝখানে ইয়েস। জি জি, হ্যাঁ, একই রকম। আচ্ছা, এবার আমরা মূল বিষয়ে এখানে আসি, মাখরাজ। মাখরাজ শিখি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করব। এটাকে আমরা পড়ছি হয়তো ছোটবেলায়, অনেকে 3 নম্বর মাখরাজ বলতো। যাই হোক, এই মাখরাজের মধ্যে আমরা দুইটা হরফ শিখব। কি বলছে এখানে, হলকের মধ্যভাগ, উপজিহ্বা অঞ্চল। হলকের মধ্যখান, হলক অর্থাৎ আমাদের যে কণ্ঠনালী আছে সেটাকে বলা হয় আরবিতে হলক। এটাকে তিন ভাগ করে, মাঝখানের যে অংশটা আপনি চাপ দিয়ে ধরেন, মাঝখানের অংশটায় চাপ দিয়ে ধরে সেখান থেকে শক্ত করে উচ্চারণ করবেন। আমরা পড়ি, সকলে একসাথে পড়ি, আইন। এই যে আমরা গলায় চাপ দেওয়ার পরে একটা উঁচু জায়গা আছে, দেখবেন সবার গলায় আছে মোটামুটি, উঁচু একটা জায়গা আছে। সেই জায়গায় আঙ্গুল দিয়ে ধরে ওই জায়গায় চাপটা পড়তেছে কিনা একটু খেয়াল করি। খেয়াল করে ওই জায়গায় চাপ দিয়ে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। আইন, 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 আইন। আইন, আচ্ছা, আমরা পড়তে থাকি কয়েকবার। জি। আইন, আইন আইন, 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 আচ্ছা, মাশাআল্লাহ। আইন। আচ্ছা, আমরা ক্লাসের পরেও এই বিষয়টা এভাবে আমরা মস্ক করে নেব ইনশাল্লাহ। এরপরে আসি, ওই জায়গায় চাপ দিয়ে শক্ত করে হা। হা হা আচ্ছা, খেয়াল করেন, আগে আগে একটা হা ছিল গোল হা, এটাকে বলে হলো গোল হা। আগে যেটা আমরা উচ্চারণ করেছি, এটা একদম সহজ, বলতে পারেন যে অলসের মতো আপনি উচ্চারণ করতে পারবেন, অলসের মতো গা ছেড়ে দিয়ে হা, হা হা, একেবারে সহজ। হ্যাঁ, হা। হা কিন্তু এটা, এই যে হা আছে, এটাকে উচ্চারণ করতে হবে একেবারে শক্তিশালী মানুষের মতো। এখানে অলসতা করলে চলবে না। একদম ওই জায়গায় হলকের যে মাঝখানের জায়গাটা, এখানে চাপ দিয়ে হা, হা হা, হা হা, 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 আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা এইভাবে মস্ক করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে একজন জিজ্ঞাসা করছিলেন যে হায়ের পার্থক্য নিয়ে। তো পার্থক্য আছে, যেটা 1 নম্বর হলো যে উচ্চারণগত পার্থক্য। এটা মাখরাজ বা উচ্চারণ যেটাই বলেন, উচ্চারণগত পার্থক্য আছে। অর্থাৎ ছোট হা যেটা গোল হা, এটা উচ্চারণ আপনি হলকের শুরু থেকে করবেন, একদম গা ছেড়ে দিয়ে অলসের মতো উচ্চারণ করা যায়, এটা কোনো সমস্যা নাই, হা। কিন্তু এটা যেটা আছে, এটা হলো হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় খুব শক্ত করে, শক্তি দিয়ে, হা। এটা হলো পার্থক্য। 1 নম্বর পার্থক্য উচ্চারণগত। 2 নম্বর পার্থক্য হলো যে এটার আকৃতিগত। এটা লিখতে হয় এইভাবে হা, আর ওটা লিখতে হয় গোল হা। এভাবে লিখতে হয় গোল হা, এভাবে লিখতে হয় গোল হা, আর এটা লিখতে হয় এভাবে।
আচ্ছা, এটা গেল। 2 নাম্বার হলো যে আরবি ব্যাকরণ যখন আপনারা, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দান করেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এই কোরআনের উচ্চারণ বা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতের পরে আমাদের যে কোরআন শিক্ষা, কোরআন তরজমা কোর্স শিক্ষা 1 বছরের কোর্স আছে, সেখানেও যেন আমরা যেতে পারি ইনশাআল্লাহ, কোরআন তরজমা বোঝার জন্য। তো ওইখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ দেখবেন, যাব। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ওইখানে দেখবেন যে দুইটার অর্থের মধ্যেও পার্থক্য আছে, সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি দ্বিতীয় যে হরফ দুইটা ছিল, গইন এবং খ নিয়ে। এটার মাখরাজ কি? এটার মাখরাজ একটু খেয়াল করেন। হলকের শেষ প্রান্ত বা তালুর নরম অংশ সহ জিহ্বার গোড়ার অঞ্চল, অর্থাৎ একেবারে শেষ যেখানে জিহ্বা গিয়ে লেগেছে বা তালুর নরম অংশ, সেখানে সেখানে দেখেন হলকের শেষ প্রান্ত যেটা, সেখান থেকে আপনার উচ্চারণ করবেন গইন, 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 খ, 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 খ। খ, আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা এই 4টা হরফের মাখরাজ শিখলাম। হলকের মাঝখান থেকে আইন এবং হা খুব শক্ত করে উচ্চারণ করতে হয়, এবং আরবিতে যতগুলো হরফের উচ্চারণ কঠিন আছে, কয়েকটা হরফ আছে, তার মধ্যে আইন হা এই দুটো তার মধ্যে থেকে অন্যতম। আচ্ছা, এরপরে পড়লাম গইন এবং খ, এই দুটো হরফের মাখরাজ পড়লাম এবং এটার উচ্চারণ আমরা শিখলাম। এখন আমরা চিত্র দেখে দেখে এরপরে আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরের পেজে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন চিত্র দেখে আইন এবং হা এর মাখরাজ সহ উচ্চারণ বুঝি। চিত্র দেখে চিত্র দেখে আইন হা এর মাখরাজ সহ উচ্চারণ বুঝি। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে প্রথমে আসি হা, এটার উচ্চারণে হা, হা, হা। এখানে আরবিতে লেখা হয়েছে আল হা উ, দেখেন আল হা উ, হা। এই যে দেখেন এখানে চিহ্ন দেওয়া হয়েছে ছবির মধ্যে, দেখেন ফলকের মাঝখানের একেবারে যে শক্ত জায়গা, সেখান থেকে হা এবং আইন, হা, আইন, জি আইন, হা। ওই যে ছবির মধ্যে যে জায়গাটা দেখানো হচ্ছে, সেই জায়গায় চাপ দিয়ে আমরা উচ্চারণ করার চেষ্টা করি। জি হা, আইন, হা